This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, সূর্যের থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটারের মতো, কিন্তু চীন সম্ভবত এত দ্রুত এত বেশি উন্নতি করে পড়েছে না, মানে উন্নতির শিখরে পৌঁছতে পৌঁছতে সূর্যের অনেক কাছাকাছি পৌঁছে গেছে, তাই তো মনে হচ্ছে। আর তাই জন্যই তাদের এই গলদঘর্ম অবস্থা। ভাবছেন তো মজা করছি, মজাই ব্যাপারটা, কিন্তু ঘটনাটা হচ্ছে যে গোটা পুরো ইউরোপটা যেরকম যেরকম একটা তাপপ্রবাহে পুড়ছে, বিভিন্ন জায়গায় যে ওই পিচ টিচগুলো গলে উঠে আসছে, মানে এটা দেখে আপনারা ভাবতে পারেন যে আমাদের এখানে তো ওরকম গরমের দরকার পড়ে না, তা সত্ত্বেও তো আমরা দেখেছি ওই রাস্তার ওপর পিচ এমনি একটু টানলে পরপর করে কাপড়ের মতো উঠে আসে। এটা সে কারণে না, এখানে একদম বাস্তব কারণে ওখানে তৈরি রাস্তা, সেগুলো সূর্যের উত্তাপে, মানে সোজা কথা পরিবেশের গরমে সেটা গলে গলে বেরোচ্ছে। কিন্তু ইউরোপ ছেড়ে চীনের অবস্থা তো মনে হচ্ছে আরও খারাপ। চীনারা এতটা ওই বললাম সূর্যের কাছাকাছি পৌঁছে গেছে, উন্নতি করতে 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 এত উপরে উঠে গেছে যে পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে, এখন তাদের উঁচু উঁচু বাড়ির মাথার থেকে জল ছেটাতে হচ্ছে। ভাবছিলেন তো ওই শুরুতে যে বড় বড় আকাশ ছোঁয়া বাড়িগুলো দেখাচ্ছিলাম, যেগুলো ওই তাল গাছ সব গাছ ছাড়িয়ে ওই রকম মাথা তুলে একদম সূর্যের কাছাকাছি পৌঁছচ্ছিল, সেগুলো দুপাশ দিয়ে হঠাৎ ওরকম কী বেরোচ্ছে, ধোঁয়ার মতো জল। ওগুলোর মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত করতে হচ্ছে, অর্থাৎ জল ছেটাতে হচ্ছে যাতে শহরগুলো একটু ঠান্ডা থাকে। এবার ঘটনা হচ্ছে জল দিয়ে চীন নিজেদের ঘর তো ঠান্ডা করছে, কিন্তু ওই জল দিয়েই আমাদের সীমান্তে তো আবার উত্তাপ বাড়াচ্ছে। একই জল, কিন্তু কি দুটো অদ্ভুত ব্যবহার দেখুন। কেন বলছি একটু ভেবে দেখুন, চীনের ব্যাপারটা তো বুঝলেন, কীভাবে তারা ওই তাপমাত্রা ওইভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। বলছে ওইভাবে জল ঠল ছেটানো হয় নাকি ওখানে 6 ডিগ্রি অবধি তাপমাত্রা, এক একটা বাড়ির তাপমাত্রা নাকি কমেছে। ভালো কথা, কিন্তু আমাদের এখানে যে তাপমাত্রা বাড়াচ্ছে তার বিষয়টা কি? দেখুন, হাসিনা জমানায় ভারতকে দেওয়া 2টো প্রকল্পের বরাত তারেক রহমান চীনের হাতে তুলে দিয়েছেন। প্রথম কাজটা শুরু করেছিলেন মোহাম্মদ ইউনূস, ওই প্রকল্পের বরাত যেটা ভারত পেয়েছিল সেগুলোকে স্থগিত করে দিয়েছিলেন, বাকি পেরেকটা পুঁতে দিয়েছেন তারেক রহমান চীনের হাতে তুলে দিয়ে। 1, তিস্তা সেচ প্রকল্প, আর 2, মোংলা বন্দরের কাছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, স্পেশাল ইকোনমিক জোন বা সেজ। এই সেজ করার দায়িত্বটাই তো চীনকে দিয়ে দিয়েছেন ওই বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। তাও কখন ভাবুন, যখন বাংলাদেশিদের ফের ভিসা দিতে শুরু করেছে ভারত। ভিসা দাও ভিসা দাও, নইলে চিকিৎসা পাওয়া যাচ্ছে না, বন্ধুত্বের জন্য এই বিষয়টা দেনা পাওনা খুব দরকার। এতদিন ধরে তো শুনছিলাম, মুখিয়েছিল বাংলাদেশিরা ভারতে আসার জন্য। ভারত বন্ধুত্বের হাত বাড়ালো, আর তারা বাড়ানো হাত, সেখানে ওই ভিসা নেওয়ার জন্য হাতটা তারাও বাড়ালো, কিন্তু পাশাপাশি যেখানে ভারতের হাত তারা ধরেছিল অ্যাকচুয়ালি, সেই জায়গাগুলোর থেকে হাত সরিয়ে নিয়ে চীনাদের হাত ধরলো। এমনিতে এই ভারত ভিসা দেওয়া শুরু করার পর প্রথম কদিনে যা খবর পাচ্ছিলাম, মানে বাংলাদেশে তো ভারতীয় ভিসা সেন্টারগুলোর সামনে বিরাট লম্বা লম্বা লাইন পড়ে গেছে। এটাই প্রমাণ করছে যে এদেশে আসার জন্য ওদেশের লোকেরা কতটা মুখিয়েছিলেন। এখানেই তো সব থেকে বড় প্রশ্নটা আপনাদের মাথায় আসছে, আমার মাথাতেও আসছে, কারণ আমরা ভারতীয়, আমাদের এই প্রশ্নগুলো আসাটাই তো স্বাভাবিক। বাংলাদেশিরা আমাদের দেশে এসে, ভারতে এসে চিকিৎসা করাবে, আমাদের এখান থেকে বিভিন্ন রকম সাহায্যপত্র যাবে, আর চীনের ইশারায় চীনের সঙ্গে তাদের হাত ধরাধরি করে নিজেদের প্রকল্পগুলো করবে, এবং কোথাও কি চীনের ইশারায় ভারত বিরোধী কাজও করবে। এবার ভাবছেন তো, একটা বাণিজ্যিক চুক্তি, এটার মধ্যে ভারত বিরোধী কাজটা বা
ভারত বিরোধী অন্য কোনো কাজ সেটা কিভাবে হতে পারে? দেখুন, প্রথম কাজটাই তো ভারত বিরোধী। ভারত যে প্রকল্পটা পেয়েছিল, যে প্রকল্পটা ভারতকে দেওয়া হয়েছিল, সেই প্রকল্পটা ভারতের কাছ থেকে নিয়ে চীনকে দিয়ে দেওয়া, এটাই হচ্ছে সোজা সাপটা প্রথম বাণিজ্য বিরোধী কাজ। এটাতে কোনো বোঝার মধ্যে অসুবিধা নেই। দেখুন, গোটা বিশ্ব এখন বাণিজ্যের ওপর চলে। গোটা বিশ্ব একটা দেশ আর একটা দেশ থেকে বাণিজ্যের মাধ্যমে সম্পর্ক স্থাপন করে। শুধু নেবো, কিছু দেব না, এই থিওরি গোটা বিশ্বে কোথাও চলে না। সুতরাং ওই এক পেশে জায়গাটা তারাই তো তৈরি করেছে। এটাকে ভারত বিরোধিতা বলবেন না। তার থেকেও বড় কথা, সাম্প্রতিককালে যা যা ঘটেছে, এখানে যেভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ঢুকেছেন, তাদের মধ্যে কাউকে কাউকে সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করা গেছে। ওখানে জামাতের যে রমরমা, তারপরে আমাদের এখানে অনুপ্রবেশকারীদের মধ্যে সন্ত্রাসবাদ পাচার করার প্রচেষ্টাটা, সেটা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেরকম ইঙ্গিত, সেরকম প্রচেষ্টার বহুবিধ আমরা সম্ভাবনা দেখেছি। তাহলে এবার চীনের ইশারায় তারা ভারত বিরোধী কাজ করতে পারে, এই সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যায়? দেখুন, কৌশলগত কারণেই ভারতের কাছে অত্যন্ত সংবেদনশীল অঞ্চল ওই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। সেই চিকেন স্নেকের খুব কাছে বাংলাদেশের রংপুর। শিলিগুড়ির থেকে 5.5 ঘন্টা, মোটামুটি 5-5.5 ঘন্টা, তার মধ্যেই পৌঁছে যাওয়া যায় রংপুরে। উল্টোটাও তো সত্যি। ওদিক থেকে মাপুন, রংপুর থেকে ঘন্টা 5-এর দূরত্বে, তার মানে রয়েছে শিলিগুড়ি। আর সেই রংপুরেই তৈরি হচ্ছে চীনের ঘাঁটিটা। বুঝতে পারছেন আমাদের সীমান্তের কত কাছে পৌঁছে যাচ্ছে চীন? প্রাথমিকভাবে তিস্তা সেচ প্রকল্পের কাজ করতে চীন হয়তো রংপুরে প্রবেশ করবে, কিন্তু যত জানা গেছে তারা শুধু সেখানেই থেমে যাবে না। সেখানে রাস্তাঘাট, বাঁধ তৈরি, এগুলোর পাশাপাশি খাল কাটাকাটির কাজকর্মও চলবে। মানে বুঝতে পারছেন, বাংলাদেশ খাল কেটে চীনকে এনে আমাদের দেশে ঢুকিয়ে দেওয়ার যে পরিকল্পনা করছে না, সেটা সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারবেন না। অন্তত এটা তো নিশ্চিত যে আমাদের সীমান্ত অঞ্চলে, আমাদের লাগোয়া অঞ্চলে, ওই চিকেন স্নেকের মতো সংবেদনশীল অঞ্চলের পাশেই আগামী বেশ কয়েক বছর চীনের উপস্থিতিটা নিশ্চিত হয়ে গেছে। এটা শুনে একটু আপনাদের কপালে ভাঁজ পড়ছে জানি, একটু অপেক্ষা করুন। ভাঁজ পড়ার আরও অনেক জায়গা রয়েছে। ওই রংপুরেই রয়েছে লালমনিরহাট। সেই লালমনিরহাট, যে লালমনিরহাটে পাকিস্তান আর চীনের যৌথ সহযোগিতায় বায়ুসেনা ঘাঁটি সংস্কারের প্রকল্পটা হাতে নিয়েছে বাংলাদেশ। ভালো করে শুনুন, পাকিস্তান, চীন, বাংলাদেশ, কি অদ্ভুত একটা ত্রয়স্পর্শ যোগ খুঁজে পাচ্ছেন না? অর্থাৎ রংপুরকে কেন্দ্র করে অসামরিক এবং সামরিক দুরকম কাজেই নেমেছে চীন, সঙ্গে দোসর পাকিস্তান। এই সদ্য আরেকটা খবর দিয়ে দিই, ওই চিকেন স্নেক অঞ্চলে একটা জায়গার থেকে একজনকে গ্রেফতার করেছে আমাদের গোয়েন্দা বিভাগ। কারণ সেখানে একটা পানের দোকানের আড়ালে থেকে পাকিস্তানের চরবৃত্তি করছিল। ফলে বুঝতে পারছেন যে এদের জ্বালায় কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন না। এদের প্রতিটা মুভমেন্টই ভারতের ক্ষতি করার জন্য। এবার আসুন মোংলায়। শিলিগুড়ির থেকে 1.5 কিলোমিটার দূরে যেরকম রংপুর, তেমনি কলকাতার থেকে 188 কিলোমিটার দূরে ওই খুলনা জেলা। এই খুলনাতেই মোংলা বন্দরকে কেন্দ্র করে তৈরি হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। মানে বুঝতে পারছেন, 24 পরগনার সুন্দরবন অঞ্চলের খুব কাছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়া হচ্ছে। এবার এটা গড়তে কিন্তু এই প্রকল্পটাও ভারত করতে রাজি ছিল। দুটো কারণ: এক, বন্ধুত্বের খাতিরে বাংলাদেশকে সহযোগিতা করা, এবং 2, ভারতের পূর্ব উপকূলের খুব কাছে বঙ্গোপসাগরের ওই এলাকাটায় যাতে বাইরের কোনো দেশ এসে জেকে বসতে না পারে, তাদের একটু দূরে রাখা।
এই তো ভারত, তারা কিন্তু কখনো অন্য দেশে গিয়ে ওইভাবে তাদের ওপর জেঁকে বসার চেষ্টাটা করে না, কিন্তু নিজের দেশের স্বার্থ দেখার তার মধ্যে তো খুব একটা অন্যায় নেই। দক্ষিণে ভারত মহাসাগর আর পশ্চিমে আরব সাগরে ধারাবাহিকভাবে তো নিজেদের প্রভাব বাড়াচ্ছে চীন। পাকিস্তানের গদর বন্দর থেকে আফ্রিকার জিবুতি বন্দর, সব জায়গায় চীন বিপুল পরিমাণ বিনিয়োগ করে বসে আছে। আপনাদের সাথে মাঝে মধ্যে সেগুলো নিয়ে কথা হয় তো। বাকি ছিল কোথায়? এই পূর্ব উপকূল। মোংলার দায়িত্ব ভারতের হাত থেকে চলে যাওয়ায় সেখানেও বেজিং ঢুকে পড়েছে, এবং সেটা দুটো কারণে আমাদের দেশের জন্য উদ্বেগজনক। প্রথমত, ভারতের হাত থেকে একটা বড় প্রকল্প চলে গেল। আবার বলছি, একটা পেয়ে যাওয়া প্রকল্প হাত থেকে চলে যাওয়া, এটার মধ্যে বাণিজ্যিক ক্ষতির সঙ্গে সঙ্গে একটা মানসিক ধাক্কাও কাজ করে, একটা দ্বিধা তৈরি হয়। কিসের জন্য বন্ধুত্ব তাহলে? আমরা কারোর জন্য মহত্ব দেখাবো আর কেউ আমাদের ক্ষতি করে যাবে, এটা কীরকম হয়? এই অশান্তির মধ্যে ভারতকে ফেলে দেওয়া, একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে ভারতকে ফেলে দেওয়া। এবং দ্বিতীয়ত, বঙ্গোপসাগর আর বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের উপস্থিতি আর কৌশলগত প্রভাব বাড়ার দরজাটা আরও বেশি করে খুলে গেল। ফলে ভারতের আকাশে দুর্যোগের ঘনঘটা সেটা ঘনাবেই, হয়তো এরকম কিছু ব্যাপার বলা যাচ্ছে না, এখন তো বলাই যাচ্ছে না নিশ্চিন্তভাবে। কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা ভেবে আমাদের ফেলুদার ডায়ালগটা আরেকবার মনে করা কি খুব অন্যায় হবে? নিশ্চিন্তে আর থাকা গেল না রে তপসে। দেখুন, দু তিনটে কথা যেগুলো না বললেই নয়, সেগুলো বরঞ্চ বলেই ফেলি। এক, বাজার দরের তুলনায় অনেক কম টাকায় বাংলাদেশে দুটো কাজ করে দেবে বলে চীনা সরকার কথা দিয়েছে। কেন দিল? অবাক লাগছে না? লোকসান করে তো কেউ কিছু করে না, লাভের গুড়টা তাহলে কোথার থেকে খাবে চীন? এটা নিয়ে অবশ্য বিশেষ ভেবে লাভ নেই। তার কারণ হচ্ছে, চীনকে আমরা দেখেছি, ঠিক একইভাবে চীন এক সময় শ্রীলঙ্কায় ঢুকেছিল, ঠিক একইভাবে চীন তারা নেপালে ঢুকতে চেষ্টা করেছিল, ঠিক একইভাবে চীন তারা পাকিস্তানেও ঢুকেছে, এবং প্রত্যেকটা জায়গায় তারা ছিবড়ে করে ছেড়ে দিয়েছে। এটা সেই সুদখোর মহাজনদের মতো, জানেন তো, যখন দেয় তখন মুখ দিয়ে মধু ঝরে, কিন্তু যখন নেয় তখন যথা সর্বস্ব নিয়ে নেয়। সেটা ওই দেশগুলো আস্তে আস্তে টের পেয়েছে। বাংলাদেশ তারাও নিশ্চয়ই পাবে আর কি, কিন্তু এখন আপাতত তাদের কাছে তাদের চীনের মহা কদর, এবং সেই কদর এবং এই যে গদগদ ভাব, তার সুযোগে চীন কি করেছে জানেন? বাংলাদেশের বাঙালিদের, ওই বললাম না হিন্দি চিনি ভাই ভাই, তার মধ্যে বাংলা চিনি ভাই ভাই, এইটা শেখাতে উঠে পড়ে লেগেছে, এবং সেটা তাদের নিজেদের ভাষায়। ঠিকই বলছি, চীনা ভাষায়। বাংলাদেশের বাঙালিদের তারা মান্দারিন শেখাতে উঠে পড়ে লেগেছে। কেন? কারণ তো আছে কিছু। এমনি তারা তো কোনো কিছু করবে না, হঠাৎ সেখানে তাদের নিজেদের ভাষা শেখাচ্ছে কেন? দেখুন, এখানেই আমাদের চিন্তার জায়গাটা। গত বছর শিলিগুড়ি আর মালদা দুটো জায়গা থেকেই চীনের গুপ্তচর ধরা পড়েছিল। কি দেখা গেছিল? আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মানুষদের সাথে ওদের যেহেতু চেহারা একটা সাদৃশ্য রয়েছে, আর ওই ভাঙা ভাঙা বাংলা বলার একটা ক্ষমতা রয়েছে, মানে শিখে নিয়েছে তারা আর কি। এই সুবাদে দুই চীনা চর দিব্যি শিলিগুড়ি আর মালদার মানুষের মধ্যে মিশে গেছিল। তারা ভেবেছিলেন আমাদের দেশেরই মানুষ। এবার বাংলাদেশে, সেখানেও তো আমাদের উত্তর পূর্বাঞ্চলের মতো মানুষজন আছেন পার্বত্য অঞ্চলে, আর এর সঙ্গে যদি বাংলাদেশে মান্দারিনকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার একটা সুযোগ পেয়ে যায় চীন, তাহলে সে দেশে নিজেদের ভাষাভাষী গুপ্তচর কি আরও বেশি তৈরি করবে না, যারা একই সঙ্গে চীনের সাথে যোগাযোগ রাখতে পারবে সরাসরি, এবং একই সঙ্গে আমাদের এখানকার মানুষজনের নাগাল এড়িয়ে চীনকে খবর পাঠাতে পারবে। অথচ বাংলা জানে,
অনেক অ্যাডেড অ্যাডভান্টেজ আমাদের এখানকার মানুষজনের মধ্যে আরও বেশি করে মিশে যাবে। দেখুন, কাঁটা তার বসেছে, কিন্তু বাংলাদেশ সীমান্ত তো বিরাট, এবং তার মধ্যে বহু জায়গা জলসীমান্ত। ফলে বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে এদেশে অনুপ্রবেশের আশঙ্কা সেটা কিন্তু কমতে পারে, কিন্তু একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছে, উড়ে গেছে, এটা তো হতে পারে না। আর দুই, ভারত আর চীন দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এতদিন বাংলাদেশ ছিল বাফার জোন, মানে একটা নিরপেক্ষ অঞ্চল। সেখানে পরিকাঠামো উন্নয়নের নামে চীন যদি ফাঁকাফাঁকিভাবে ওই ঘাঁটি করবে বলে ঠিক করে, তাহলে বিশাখাপত্তনম আর আন্দামানে আমাদের যে নৌসেনা ঘাঁটি আছে সে দুটো কিন্তু তাদের নাগালের মধ্যে এসে যাবে। মোংলায় বসে সেই দুটো ঘাঁটিকে নাগালে পাবে চীন। ফলে ভারতের পশ্চিম উপকূলের মতো পূর্ব উপকূলেও নৌবাহিনীর দায়িত্ব এবং চিন্তা বাড়বে। সুতরাং বুঝতে পারছেন কেন চীন তারা ওই আগ বাড়িয়ে অর্ধেক খরচে বাংলাদেশের কাজগুলো করে দেবে বলেছে। চীন যতই বলুক তাদের কাজ কমবে, ভারতের দুশ্চিন্তার কোনো কারণ নেই। চিন্তার কারণ তো পুরো দস্তুর আছে, এবং যে কারণে একটু খেয়াল করে দেখুন, গোটা আন্তর্জাতিক দুনিয়ার সঙ্গে কি অদ্ভুত মিল খুঁজে পাচ্ছি। যে কারণে এতদিন ধরে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, সেই একই পরিস্থিতি তো আমাদের এখানেও তৈরি হচ্ছে। হ্যাঁ, এর ভেবে দেখুন, রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে তার কারণ কি? তার মধ্যে অন্যতম কারণ তো হচ্ছে ইউক্রেন ওই নেটোতে অন্তর্ভুক্ত হতে চেয়েছিল। এতেই তো পুতিনের আপত্তি, কারণ সোজা সাপটাভাবে রাশিয়া চায় না ইউক্রেন নেটোয় ঢুকে পড়ুক, কারণ নেটো মানে তো আমেরিকা। ইউক্রেন সরাসরি নেটোভুক্ত দেশ হলে আমেরিকা ইউক্রেনে চলে আসবে, ফলে ইউক্রেনের সূত্রে আমেরিকা রাশিয়ার ঘাড়ের কাছে এসে শ্বাস ফেলবে। এই জন্যই তো এই যুদ্ধ, যে যুদ্ধ চলছে কিন্তু থামছে না। সেই একই রকম পরিস্থিতি তো বাংলাদেশে চীনের উপস্থিতির জন্য আমাদের জন্যও তৈরি হয়েছে। ঘরের আরও কাছে চলে এসছে চীন। এরপরও আমরা বাংলাদেশিদের কতটা সাহায্য করব, কেন সাহায্য করব, এই প্রশ্ন তোলা কি খুব অন্যায় হবে? যতই দেখুন অসামরিক ক্ষেত্রে চীনের সহযোগিতার কথা বলে শেষ মুহূর্তে ওই দিল্লির সঙ্গে সম্পর্ককে স্বাভাবিক রাখার চেষ্টাটা তারেক রহমান চালিয়ে যাচ্ছেন, কারণ তিনি জানেন ওই ভিসাটা দরকার চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, অন্যান্য কারণের জন্য আমাদের দেশে আসাটা দরকার। ভারত তারা কি করবে? আমাদের দেশ বাংলাদেশের উদ্যোগকে যদি নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করে, তাহলে আর যাই হোক, দোষ তো দেওয়া যাবে না, কারণ রাজনীতি আর কূটনীতি সেটা তো হাত ধরাধরি করে চলে। তারেক মৌলবাদীদের সন্তুষ্ট করতে চীনপন্থী রাজনীতি করতেই পারেন, কারণ এটা করলে মৌলবাদীরা খুব খুশি থাকবে, কারণ তাদের ধ্যান জ্ঞান চিন্তামণি একটাই, ভারতের ক্ষতি করা। তারা দেখবেন, তারেক দেখিয়ে দেবেন যে আরে আমরা সরাসরি করছি না, আমরা এমন একটা ব্যবস্থা করে ফেলেছি যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, আমাদের কিচ্ছু হবে না। কিন্তু ভারতকে যা করার সেটা করার জন্য আমরা চীনকে নিয়ে এসেছি, আমাদের গায়ে তো কোনো দোষ পড়বে না। এবার এটা যদি হয় তাহলে তারা বলতেই পারেন তারা একটা সার্বভৌম দেশ, স্বাধীন দেশ, তারা নিজেদের মতো করে রাজনীতি, তাদের মতো করে কূটনীতি, পররাষ্ট্রনীতি এগুলো সব তৈরি করতে পারে, কিন্তু সেটাকে ভারত বিরোধী কূটনীতি বলে মনে করার হক তো আমাদেরও আছে। এবং সেক্ষেত্রে জলপথ ব্যবহার করে চীন আন্তর্জাতিক সীমান্তে ভারতের ওপর চাপ তৈরি করছে, এটা ধরে নিয়ে আমাদের নিজেদের সুরক্ষিত করার উদ্যোগ নেওয়াটা, সেটার অধিকারও তো আমাদের আছে। তাতে কিন্তু উত্তাপ চীন আমাদের এখানে ছড়াচ্ছে, আমরা যে সেই উত্তাপ থামাতে বা কমাতে জল ছড়াবো না, সেই গ্যারান্টি কি দেওয়া যাবে? প্রো চাইনিজ স্ট্যান্ডটা যে বাংলাদেশের ফরেন পলিসি শিফটের মধ্যে দিয়ে ধরা পড়ছে, যেভাবে চায়নাকে বাংলাদেশ ইনক্লুড করছে, এটাকে বলা যেতেই পারে ইম্যাচিউরিটি।
এই ইম্যাচুরিটির কারণে বাংলাদেশ নিজের সোভারেন রাইট হারাবে বিভিন্ন পর্যায়ে, এবং চায়নার আগেও এই ধরনের সফট পেনিট্রেশন টেকনিক ব্যবহার করার দেখা গেছে, এবং এটা ব্যবহার করে একসময় তারা শ্রীলঙ্কাকে বিপদে ফেলে দিয়েছিল, একসময় তারা নেপালকে বিপদে ফেলে দিয়েছিল। এগুলো দেখা সত্ত্বেও বাংলাদেশ সেটা না শিখে যখন নিজের উদার হস্তে নিজের দরজা খুলে দিয়ে চায়নাকে আসতে আহ্বান জানাচ্ছে, এটাকে ডিপ্লোম্যাটিক ইম্যাচুরিটি ছাড়া আর কিছু আখ্যা দেওয়া যায় না। দেখুন, বাংলাদেশ যদি নিজের পায়ে কুরুল মারে তো মারুক, কিন্তু সেটা হবে ভেবে আমাদের তো চোখ বুজে থাকার কোনো মানে হয় না। কারণ সীমান্তে চাপ কাউকে বলে কয়ে তৈরি হয় না, সীমান্তে চাপ তো আরও এক জায়গায় তৈরি হচ্ছে। আমরা দেশের সীমান্তের কথা বলছি, কিন্তু এ রাজ্যের আভ্যন্তরীণ রাজনীতিতে সীমান্ত যেখানে, সেখানেও তো চাপ তৈরি হয়ে গেছে। আরও নির্দিষ্ট করে বললে তৃণমূলের সীমান্তে চাপ তৈরি হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের কাছে আজ নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে বসেছে ওই ঋতব্রতপন্থীরা। কমিশন থেকে বেরিয়ে তারা দাবি করেছেন যে দলের নাম, দলের প্রতীক এবং সঙ্গে সঙ্গে দলের তহবিল ব্যবহারেরও পূর্ণ অধিকার তাদেরই আছে, আর কারণ নেই। কারণ সংখ্যার বিচারে তারাই পাল্লা ভারী। মানে গণতান্ত্রিক নিয়ম অনুসারে তারা বলে এসছেন যে তারাই হচ্ছেন আসল তৃণমূল। এবার ঋতব্রতপন্থীদের আবেদনে চিড়েটা ভিজবে কি ভিজবে না সেটা তো কমিশনের সিদ্ধান্তে বোঝা যাবে। তারা আবার 6 তারিখের মধ্যে মমতাপন্থী তৃণমূলকে, অর্থাৎ কালীঘাট তৃণমূলকে তাদের বক্তব্য পেশের সুযোগ দিয়েছেন। যদিও কুণাল ঘোষরা নির্বাচন কমিশনারের বিরুদ্ধে, গণেশ কুমারের বিরুদ্ধে সেই এসআইআরের পর্বত থেকেই ক্রমাগত তোপ দেখে চলেছেন, এখনও তোপ দাগছেন। কিন্তু তাদের তো গিয়ে প্রমাণ দিতেই হবে, কারণ যদি সবই চলে যায় তাহলে হাতে পেন্সিল ছাড়া থাকবে কি? ভাবুন তো, যদি তৃণমূলের হাত থেকে ওই নাম বা প্রতীক চলে যায়, তাও তো তারা ওই দিওয়ারে শশী কাপুরের স্টাইলে বলতে পারেন মেরে পাস দিদি হ্যাঁ। কিন্তু দিদিকেও ঘুরে দাঁড়াতে গেলে এই পরিস্থিতিতে যেটা সব থেকে বেশি লাগবে সেটা হচ্ছে তহবিল। তাহলে বুঝতে পারছেন, তৃণমূলের ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো যেগুলো এখন আপাতত ফ্রিজ হয়ে রয়েছে, সেগুলো গিয়ে ওই ঋতপন্থীদের ফ্রিজে ঢুকে পড়বে। অর্থাৎ তাদের হাতে পেন্সিলটা থাকাও যে মুশকিল হবে, কারণ পেন্সিল কিনতেও তো তহবিল লাগে, এটা কিন্তু খুব পরিষ্কার। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। এই যে টিএমসি কমিটিটা বলছে, এর কোনো লিগ্যাল স্যানিটিটি নেই। কারণ যে টিএমসির ওয়ার্কিং কমিটির মিটিং ডাকতে পারে একমাত্র টিএমসি চেয়ারপারসন। তো টিএমসি চেয়ারপারসন তো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস যার হাতে থাকবে পার্টি ফান্ড তার হাতে থাকবে, একে বলার কি আছে? ভাড়াটিয়া হঠাৎ বলছেন আমি বাড়ির মালিক। তার কারণ ভাড়াটেদের পেছনে পাড়ার কোনো দাদা রয়েছেন, ভাড়াটিয়াদের পেছনে পাড়ার কোনো দাদা রয়েছেন, যা গিয়ে দখল করে নে, বলে দিচ্ছি থানায়। কি বুঝলেন? কে তৃণমূল আর কে মুখোশ, মানে কে আসল মুখ কে মুখোশ, সেটা নিয়েই তো এখন যাবতীয় চর্চা, বিতর্ক সব কিছু। এবং মাঝখানে রেফারি নির্বাচন কমিশন। সুতরাং তারা, ওই জন্য বললাম, তারা কিন্তু খুব নিরপেক্ষ একটা অবস্থান নিয়েছে দুপক্ষের, দুই শিবিরের কাছেই। ঋত এবং মমতা দুই শিবিরের কাছেই তারা ব্যাখ্যা চেয়ে বসে আছে। এটাই আগামী সোমবার বিকেলের মধ্যেই দুপক্ষের জবাব তাদের কাছে পৌঁছে যাবে। মানে ফয়সলা হতে একটু সামান্য সময় লাগবে আর কি। অথচ দেখুন, কুণাল ঘোষ নিজেদের বাড়িওয়ালা বলে দাবি করছেন, এবং সঙ্গে সঙ্গে ঋতব্রত শিবির তাদের কিন্তু একদম উড়িয়ে দিতে পারছেন না। তাদেরও একটা অবস্থানগত সুবিধা দিয়ে বসে আছেন। বলছেন ঋতব্রত শিবির আসলে ভাড়াটিয়া। এবার দেখুন, এটা যারা মানে বাড়িওয়ালা ভাড়াটিয়ার ঝামেলায় ফেসেছেন না, তারা বিলক্ষণ জানেন যে এরকমভাবে ভাড়াটিয়াদের কিন্তু যখন তখন কটাক্ষ করা যায় না।
তাদেরও একটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অধিকার জন্মে যায় আর কি। তা কুণাল ঘোষ তাদের কটাক্ষ করার ছলে আসলে সেই স্বীকৃতিটা দিয়ে বসলেন কি না সেটাও একটু ভেবে দেখার বিষয় আর কি। কে যে কোন ইঙ্গিত দিচ্ছেন, কে কী যে ধাঁধার সূত্র রেখে যাচ্ছেন, আজকাল এই ব্যাপারটা খুব বিভ্রান্তিজনক হয়ে গেছে, বোঝাটা খুব কঠিন। তবে একটা জিনিস বলতে পারি, শিবসেনার উদাহরণ মাথায় রেখে নির্বাচন কমিশন যদি সত্যি সত্যি তৃণমূলের মালিকানা হস্তান্তর করে ফেলে তখন কি হবে সেটা কি বেলেঘাটার বিধায়ক ভেবে দেখেছেন? তখন তারা কি ওই ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা উচ্ছেদ হয়েছেন বলে আদালতে মামলা করতে যাবেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলেন, কথা শুনে তো সেই কথাটাই মনে হচ্ছে। তৃণমূলের সাংবিধানিক কাঠামো কি, সেখানে কার কোন বৈঠক ডাকার অধিকার আছে, এই সমস্ত টেকনিক্যাল ব্যাপার, তো আইনগত বিষয়। এগুলো যেভাবে উল্লেখ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাতে তো মনে হচ্ছে মনে মনে আইনি লড়াইয়ের প্রস্তুতিটা তিনি নিতে শুরু করে দিয়েছেন। এবার নির্বাচন কমিশন যদি ঋতব্রতদের দাবিটাই মেনে নেয় তাহলে তিনি টুক করে কোর্টে গিয়ে কেস ঠুকে দেবেন বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়তো আউড়ে যাচ্ছেন আর কি, নিজেকে প্রস্তুত করছেন, ওয়ার্ম আপ করছেন। কিন্তু ঘটনা হচ্ছে ৪ঠা মের পর তৃণমূলের যেরকম একাধিক শাখা সংগঠন তৈরি হয়েছে, তারপরে তো মামলা লড়ার জন্য নতুন নতুন আইনজীবী খুঁজে বের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এক্ষেত্রেও তো তিনি একা নন, তারা তো ভাগিদার রয়েছে। সিআইডির বিরুদ্ধে মামলা লড়ার জন্য নতুন আইনজীবীকে দায়িত্ব দিয়েছিলেন অভিষেক, আর সেই জন্যই তো ক্ষুব্ধ হয়ে অভিষেকের যাবতীয় মামলা ছেড়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে আছে, বলে দিয়েছিলেন অভিষেক যে কোনো আইনজীবীর থেকে এলায় আইনটা বেশি বোঝে, তাই তার হয়ে তিনি মামলা লড়বেন না, যাবতীয় মামলা লড়ার ইচ্ছেটাই নাকি হারিয়ে ফেলেছেন। তাহলে অভিষেকের মামলা লড়তে আপত্তি থাকলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি আগামী দিনে কালীঘাটপন্থী তৃণমূলের হয়ে মামলা লড়েন তাহলে কি তাকে মমতাপন্থী কিন্তু অভিষেক বিরোধী নেতা বলা যাবে? আজ নির্বাচন কমিশনে তৃণমূলের মালিকানা দাবি করতে গিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আক্রমণ করতে ছাড়েনি ঋতব্রত। বিধানসভার বিরোধী দল নেতার যুক্তি হচ্ছে তৃণমূলের তহবিলটাও এমন একজন হাইজ্যাক করছিলেন যিনি শুধু পাথর, বালি, কয়লা বা গরু পাচারে মদত দেননি, দলের টাকাও অপব্যবহার করেছে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি। बंगाल का आवाम परिवारवाद को समर्थन नहीं करता है। इतने जो भारी मत तृणमूल कांग्रेस के खिलाफ है, ये तो करप्शन के खिलाफ भी मत है। যাকে এখন মাফিয়া মনে হচ্ছে দুদিন আগে তাকে ভগবান মনে হতো, ঈশ্বর মনে হতো। হ্যাঁ, যাকে আজকে মাফিয়া মনে হচ্ছে কদিন আগে তার পেছনে ওরা আলোর বলয় দেখতে পেত। এখন মনে হচ্ছে চাটার্ড মাফিয়া, এখন মনে হচ্ছে কয়লা চোর, গরু চোর। আগে যখন আমরা বলেছি তখন তারা সমস্যারে আমাদের দিকে রেড়ে করে তেড়ে আসতো। অতএব এসব বিষয়ে আমাদের কি বলার আছে, এরা সবাই চোর। পাস্ট ইজ মেমোরি, প্রেজেন্ট ইজ মিজারি, ফিউচার ইজ মিস্ট্রি। সত্যিই তো, অতীত সেটা স্মৃতি, বর্তমানটা দেখতেই পাচ্ছেন, আর ফিউচার সেটা তো একটা রহস্যে ভরা। কী হবে ভবিষ্যতে, কী হবে সেটা কি আমরা বর্তমানে বসে টের পাই? আমরা তো ছাপোষা মানুষ, কিন্তু যারা একটু অসাধারণ আমাদের মতন নন তারাও কি টের পান? মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারিতে কি টের পেয়েছিলেন জুন মাসে কী হবে? ভোটে হারা জেতা সেটা তো গণতন্ত্রের অঙ্গ। মুখ্যমন্ত্রীর কুর্সি সেটাও তার ফলে ওই পদ্ম পাতায় জলের মতোই, এই আছে এই নেই, গড়িয়ে পড়ে যেতে কতক্ষণ। কিন্তু এটা 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 যখন যে রাজনীতি করেন, ক্ষমতায় আসেন, ক্ষমতার থেকে সরেন, এগুলো তাদের জন্য জল ভাত, তারা এইটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন। কিন্তু তার তৈরি করা পার্টিতে তার চেয়ার ধরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আর কেউ নয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি যে টান মারবেন, এমনকি পার্টির লোগো আর তহবিলও দাবি করবেন, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে পেরেছিলেন বলুন তো? তবে বিজেপিও কি জানতো
যে ওই বিধানসভায় মমতা মনোনীত শোভনদেব নন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দল নেতা হবেন। এটাও কিন্তু রহস্যে মোড়া। ধরে নিলাম তর্কের খাতিরে জানতো না তারা, ঘটনা প্রবাহ বা ঘটনাচক্রে ঘটে গেছে। কিন্তু সংসদে এবারের বাদল অধিবেশনে কি হবে সেটা কিন্তু গত বাদল অধিবেশনেই স্থির হয়ে গেছিল। আমি নিশ্চিত তারা জানতেন, ভবিষ্যৎটা তারা সেক্ষেত্রে অন্তত দেখে রেখেছিলেন। এটা যদি ঘটনা পরম্পরা দেখেন তাহলে এটা নিয়ে আর কোনো সংশয় করার কোনো জায়গাই নেই। 2025-এর 20শে আগস্ট লোকসভায় সংবিধানের 130তম সংশোধনী পেশ করা হয়। ওই বিলে কি বলা হয়েছে? প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সহ কেন্দ্র বা রাজ্যের কোনো মন্ত্রী যদি গুরুতর অপরাধে অভিযুক্ত হন এবং 30 দিন হাজতে থাকেন, তাহলে রাষ্ট্রপতি বা রাজ্যপালের ক্ষমতা বলে তারা তৎক্ষণাৎ ক্ষমতাচ্যুত হবে। কে কে হবেন সেটা আরেকবার ভেবে দেখুন। এইটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সহ কেন্দ্র বা রাজ্যের কোনো মন্ত্রী, যাদের সরানোর কথা ঘুণাক্ষরেও কেউ কখনো বলেন না, তারা কি করলে ক্ষমতাচ্যুত হবেন সেই আইন নিজেরাই পাস করছেন রাজনৈতিক দলের নেতারা। এবার বিরোধী দলের তরফ থেকে বিলটার বিরোধিতা করা হয়েছিল, কারণ এজেন্সি দিয়ে মিথ্যে মামলায় অভিযুক্ত করে সরকার ফেলে দেওয়া হবে বলে তারা সন্দেহ করছিলেন। উদাহরণ দিয়েছিলেন, অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন এবং ঘটনাক্রমে তাকে মুখ্যমন্ত্রিত্ব খোয়াতে হয়েছিল। পরে আদালতে বেকসুর খালাস হয়েছেন কেজরিওয়াল, কিন্তু দিল্লিতে নির্বাচনে পালাবদল হয়ে গেছে। ঝাড়খণ্ড, সেখানে কয়লা দুর্নীতিতে হেমন্ত সোরেন গ্রেফতার হয়েছিলেন, তিনিও মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে জেলে গেছিলেন। এবার এই নতুন আইন অনুযায়ী যে কোনো মন্ত্রী 30 দিনের বেশি হেফাজতে থাকলেই তার পদটা অটোমেটিক খারিজ হয়ে যাবে। গত বাদল অধিবেশনে যখন এই বিলটা আনা হয়েছিল, বিরোধীদের বাধায় বিলটা স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছিল। 17 তারিখ স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে প্রস্তাবিত সংশোধনীগুলো যুক্ত করে বিলটাকে ছেড়ে দেওয়া হবে। এবার তার মানে বুঝতে পারছেন এই স্ট্যান্ডিং কমিটিটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই স্ট্যান্ডিং কমিটিতে কে আছেন? মিমের আসাদুদ্দিন ওয়াইসি আর শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। তারা নিশ্চিতভাবে এই বিলের বিরোধিতা করবেন, যেমন ঠিক সেই রকম বিরোধিতা আর কি, যেরকম কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ডিং কমিটিতে ওয়াকফ বিলের বিরোধিতা করেছিলেন। হাত ঠাত কেটে রক্তারক্তি হয়ে কত কাণ্ড আপনাদের মনে আছে, বিলটা পাস হয়ে গেছিল। ওয়াকফ বিল যথাসময়ে সংসদে পেশ হয়েছে, ফলে এটা ধরে নেওয়া যায় এই দাগি মন্ত্রী বিলটাও যথাসময়েই সংসদে পেশ হবে। ওয়াকফ বিল পাস হয়েছে, দাগি মন্ত্রী বিলও পাস হবে না এরকম সম্ভাবনা কি খুব বেশি দেখা যাচ্ছে? দেখুন, ম্যাচের আগে রেজাল্ট বলাটা অনুচিত, এটা জুয়ো খেলার মতো, বেটিংয়ের মতো। কিন্তু খেয়াল করে দেখুন ঘটনা প্রবাহকে। গত বছর বাদল অধিবেশনে বিরোধীরা অনেক বেশি সংঘবদ্ধ ছিলেন, তাই জন্য তখন তারা বিলটাকে আটকাতে পেরেছিলেন। বিলের সবচেয়ে বড় বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজেই তো এখন ক্ষমতাচ্যুত, এবং তার যে শক্তি ছিল সংসদে, যার জোরে তিনি বড় বিরোধী নেত্রী ছিলেন ওই সর্বভারতীয় ক্ষেত্রে, সেই সংসদীয় দলের মধ্যে 28 জনের মধ্যে 20 জন সাংসদই তো এনডিএতে চলে গেছেন। এবং তার 20 জন শুধু নয়, আরও এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে এনডিএ তো আরে বহরে আরও বেড়ে গেছে এবং যাচ্ছেও। প্রত্যেক দিন তার হিসেব আমরা পেশ করছি মাঝে মধ্যেই। এবার মজার ব্যাপার হচ্ছে, রাহুল গান্ধী সহ বিরোধীদের এর ফলে বিল আটকানোর কতটা এনার্জি থাকবে সেটা নিয়ে প্রশ্ন জাগতেই পারে। তাহলে বুঝতে পারছেন এবছর বাদল অধিবেশনে সংসদের চেহারাটা কেমন হতে পারে সেটা আন্দাজ করেই গত বছর বাদল অধিবেশনে এই বিলটা পেশ করা হয়েছিল। এটা যদি ভাবা হয়, আপত্তি করার খুব বেশি জায়গা থাকবে। এবং সেক্ষেত্রে কী প্রশ্ন উঠবে, মোদি অমিত শাহরা কি ভবিষ্যৎ দেখতে পান, নাকি
ভবিষ্যৎটা সাজিয়ে নিতে পারে। জওহরলাল নেহেরু জেলে ছিলেন প্রায় 9 বছর। সর্দার বল্লভভাই প্যাটেল বহু দফায় অন্তত 6.5 বছর কারাবাসে ছিলেন। অটল বিহারী বাজপেয়ী থেকে লালকৃষ্ণ আডবাণীরাও জেলে ছিলেন 9 করে 19 মাসেরও বেশি। এরা সকলেই রাজনীতিক, আর এরা সবাই জেলে গিয়েছিলেন হয় স্বাধীনতা আন্দোলনে, নয় জরুরি অবস্থার সময়। কিন্তু লালু প্রসাদ যাদব, জয়ললিতা, হেমন্ত সোরেন কিংবা অরবিন্দ কেজরিওয়ালরা এদের জেলে যেতে হয়েছিল দুর্নীতির অভিযোগে। কারোর অভিযোগ প্রমাণিত হয়েছে, কারোর অভিযোগ প্রমাণের পর মুখ্যমন্ত্রীর পদ গিয়েছিল, কারোর পদ থেকে ইস্তফার পর জেল হয়েছিল, কারোর আবার মিথ্যে অভিযোগে মামলাই খারিজ হয়েছে। অথচ জেলে থাকতে হয়েছে কম বেশি সবাইকেই। লালু প্রসাদ যাদব পশুখাদ্য দুর্নীতির মামলায় 2013 সালে জেলে যান। তবে 1990 থেকে 1997 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালীন জেলে যেতে হয়নি। হেমন্ত সোরেন, তিনিও প্রায় 5 মাস জমি দুর্নীতির কারণে জেলে ছিলেন। তবে জেলে যাওয়ার আগে ইস্তফা দিয়েছিলেন এবং জেল থেকে বেরিয়ে ফের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। অরবিন্দ কেজরিওয়াল লিকার দুর্নীতির অভিযোগে প্রায় 6 মাস জেলে ছিলেন এবং প্রায় গোটা সময়টাই জেলে বসে মুখ্যমন্ত্রীর কাজ সামলেছিলেন। তামিলনাড়ুর ডিএমকে সরকারের তৎকালীন মন্ত্রী ভি সেন্থিল বালাজি গ্রেফতার হওয়ার পরও মন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যান। দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিলেন। দীর্ঘদিন জেলে থাকার পরও, বহু চাপ দেওয়ার পরেও তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করানো যায়নি এবং তারপরেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে এর ক্ষেত্রে বিল আসা প্রয়োজন, আইন হওয়া প্রয়োজন। সরকারের যুক্তি ছিল অপরাধ করলে পদে থাকা যাবে না, এই কড়া আইন না আনলে জনপ্রতিনিধিরা দায়িত্বশীল হবেন না। বিরোধীদের পাল্টা যুক্তি ছিল এই বিল এনে রাজনৈতিক প্রতিহিংসার মিথ্যে অভিযোগে জেলে পুরে মন্ত্রিত্ব কারার ছক কষা হচ্ছে। যুক্তিও পাল্টা যুক্তি ছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা সেটা না থাকায় গত বছর বিল পাশ করা যায়নি। বিরোধীদের এককাট্টা বিক্ষোভের জেরে যৌথ সংসদীয় কমিটিতে বিবেচনার জন্য এই বিল পাঠাতে হয়। সে সময় তৃণমূল, সমাজবাদী পার্টি, কংগ্রেস, ডিএমকে যৌথ সংসদীয় কমিটিতে যোগও দেয়নি। কিন্তু এবার বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গোটা দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়ে গিয়েছে। সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সাংসদরাই এনসিপিআই দলের মাধ্যমে বিজেপি সরকারকে সমর্থনের কথা ঘোষণা করে দিয়েছে। আর তারপরেই বিল আনার বিষয়ে দ্রুত পদক্ষেপ। সূত্রের খবর, বিলে বলা হয়েছে গুরুতর অপরাধে 1 মাস জেলে থাকলেই হারাতে হবে মন্ত্রীপদ। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রী 5 বছর কারাদণ্ড হতে পারে। এমন অভিযোগে 30 দিন জেলে থাকলেই চলে যাবে মন্ত্রিত্ব। মহিলা আসন সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ না করাতে পারার ক্ষত এখনও বিজেপির মনে দগদগে। আর এর মধ্যেই আবার নতুন করে একটি সংবিধান সংশোধনী বিল পাশ করানোর তোড়জোড় শুরু হচ্ছে। দেখুন, প্রধানমন্ত্রীও পার পাবেন না এমন আইন আনছে কে? কেন্দ্র। প্রশ্ন হচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে আইনের হাত কতটা লম্বা হতে পারে? এই কথাটা কেন বলছি ভাবছেন তো আপনারা সবাই? সব কিছুর সাথে না বললেই নয়, দেখতে দেখতে যোগসূত্র তো খুঁজে পান। এই কথাটা বলছি তার কারণ তিলোত্তমার বাবা আরজিকর ওই ধর্ষণ আর খুন কাণ্ডটায় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে দিয়েছেন। তিলোত্তমার ফরেন্সিক নমুনা নাকি নষ্ট করা হয়েছিল, ভিসেরার নমুনা। এক ফরেন্সিক আধিকারিক নাকি চিঠি লিখে সে কথা তাকে জানিয়েছিলেন এবং তিলোত্তমার বাবার দাবি এই তথ্য তারা সিবিআইকে দিয়েছিলেন। কিন্তু এত বড় তথ্য পাওয়ার পরেও সিবিআই যে তদন্ত করছিল তার উপর নাকি কোনো প্রতিফলন পড়েনি। আর তাই আদালতে আজ ওই চিঠির কপিটা জমা দিয়েছেন তিলোত্তমার বাবা। তিনি তৎকালীন এবং বর্তমান স্বাস্থ্য সচিবই আছেন নারায়ণ স্বরূপ নিগমকেও নিজের মেয়ের খুনের প্রমাণ লোপাটে অভিযুক্ত বলে সন্দেহ করেছেন এবং সঙ্গে সঙ্গে বোমা ফাটিয়েছেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নাকি প্রমাণটা লোপাট করা হয়েছে। কারণ এখানেও আরেকটা বোমা বিস্ফোরণ আর কি, কারণ তার দাবি, তার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নিজের ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর চেষ্টা করছিলেন। মানে এই দুটো নামকে এনে দেওয়ার মানে আপনাদের তো সবার আগে এই প্রশ্নটা মনের মধ্যে ঘুরতে শুরু করেছে, তাহলে কি এতদিন যা বলেননি তিলোত্তমার বাবা মা ঘুরিয়ে বলতে চাইছেন এরাই
তিলোত্তমার মর্মান্তিক পরিণতির জন্য দায়ী? খেয়াল করে দেখুন, যেভাবেই বলুন, যখন তথ্য প্রমাণ আদালতে জমা দিচ্ছেন, তিনি একটা কাগজ চিঠি জমা দিয়ে তিনি যখন এই অভিযোগ করছেন, তখন ধরতে হবে এই জঘন্য অপরাধের সঙ্গে এই প্রথম বন্দ্যোপাধ্যায় পরিবারের কারোর নামটা জড়িয়ে গেল। এবং সব থেকে বড় কথা, যে নামটা নিয়ে বিভিন্নভাবে ঠাড়ে ঠোড়ে বিতর্ক হয়েছে, লোকজন ক্ষোভ উগড়ে দিয়েছেন, সেই নামটার বিরুদ্ধে সরাসরি একটা অভিযোগ উঠল। মমতা ব্যানার্জি জড়িত, সেটা তো সবাই এখন পরিষ্কার হয়ে গেছে ব্যাপারটা। এবং মমতা ব্যানার্জির ভাইপো যে বলেছি, আবেশ ব্যানার্জি, যে জড়িত বলেই মমতা ব্যানার্জি এটাকে কভার আপ করার চেষ্টা করেছেন। আশা করছি খুব শিগগিরই ব্যাপারটা সামনে সবার চলে আসবে এবং ন্যায় বিচার আমরা পাবো। এবং আরজি করে যে পোস্টমর্টমগুলো হয়, সেখানেও অনেক সন্দেহজনক পোস্টমর্টমগুলো হয়, সেগুলো আপনারা পরবর্তী, এগুলো যদি স্বাস্থ্য দপ্তর ঠিকঠাক মতো ধরে, স্বাস্থ্য দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম আমার মেয়ের খুনের সঙ্গে এখন আমরা প্রমাণ পেয়ে গেছি যে সরাসরিভাবে যুক্ত। তা সত্ত্বেও কেন স্বাস্থ্য সচিব পদে উনি এখনও বসে আছেন, সেটা আমাদের একটা কোশ্চেন মন্ত্রিসভাকে বলা হয়েছে। দেখুন, যে বক্তব্যগুলো রাখলেন সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে যতটা অস্বস্তিকর, বর্তমান মুখ্যমন্ত্রীর জন্য তো তিনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। অর্থাৎ যে নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে তাদের এত অভিযোগ, তারা মনে করেন যিনি গোটা বিষয়টার সাথে জড়িত বা দায়ী এই তদন্ত ঠিকমতো না হওয়ার জন্য, তিনি অতীতে স্বাস্থ্য সচিব ছিলেন। তাহলে এই নতুন সরকার আসার পরেও তিনি কি করে স্বাস্থ্য সচিব থেকে গেলেন, সেটা নিয়ে তিনি মন্ত্রিসভার কাছে প্রশ্ন তুলছেন। দেখুন, গত 6 মাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার আদালতে দেখেছে রাজ্যবাসী। আপনাদের মনে আছে, একবার সুপ্রিম কোর্টে ওই SIR সংক্রান্ত একটা অভিযোগে মামলা করতে গেছিলেন, সামলা গায়ে দিয়ে মামলা, আর এবার হাইকোর্টে। তো ভোট পরবর্তী হিংসার অভিযোগ এবার ছিল, তখন SIR ছিল। এই দুটো ক্ষেত্রেই তিনি তো ওই বললাম সামলা পরে মামলা করতে গেছিলেন, অর্থাৎ আইনজীবী হিসেবে সওয়াল করতে গেছিলেন। কিন্তু অভিযুক্ত হিসেবে যদি তার নামটা বারবার আদালতে ধ্বনিত হয়, রাজনীতিক হিসেবে তার যা উচ্চতা, তার সঙ্গে তো তাহলে ব্যাপারটা নিশ্চয়ই মানানসই হবে না। তবে যে ব্যাপারটা একটু খোলসা করে দিতে হবে, সেটা হচ্ছে আজ পর্যন্ত কোনো দুর্নীতির মামলায় লিখিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত না হলেও এখন তার নামটা কিন্তু শোনা যেতে শুরু করছে। এবং সেই সঙ্গে এখনই তিলোত্তমার বাবা মা তাকে দোষারোপ করছেন। অর্থাৎ গোটা পরিস্থিতিটা তার জন্য কঠিন হচ্ছে, এটা ধরতে হবে। দুদিন আগে নিয়োগ দুর্নীতির মিডলম্যান তাপস মণ্ডল জানিয়েছিলেন, দুর্নীতির বখরা সরাসরি অভিষেকের কাছে যেত, আর মমতা বন্দ্যোপাধ্যায় স্রেফ চোখ বুজে থাকতেন। কত বড় অভিযোগ ভাবতে পারছেন? সমস্তটা তার জ্ঞাতসারে হতো, এই অভিযোগই তো তিনি করেছেন। কুন্তল ঘোষের হাত ধরে ওই কালীঘাটের কাকুর মাধ্যমে ওই অভিষেকের কাছে টাকা পৌঁছতো, টাকা না দিলে ভেরিফিকেশন আটকে দেওয়ার হুমকি দেওয়া হতো। এগুলোই তো বলা হচ্ছে এখন। দেখুন, গোটা বিষয়টায় একটা জিনিসই মনে হচ্ছে, বিভিন্ন রকমভাবে ধামাচাপা পড়েছে। কেউ জেলে গিয়ে তারপরে জামিন পেয়ে বেরিয়ে এসছে, বিভিন্ন তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু দুর্নীতি আসলে একটা পচা লাশের মতো, তার দুর্গন্ধ লুকিয়ে রাখা যায় না। টেল 19,44,50,000 টাকা, 16 থেকে 21 পর্যন্ত একটা ডায়েরি মেনটেন করতাম, যে যত টাকাই নিয়ে যাবে ওই লিখে রাখবে। আবার যখন টাকা কেউ দিতে যেত, ওই ডায়েরিটা সঙ্গে করে নিত, কুন্তলটা সই করে টাকাটা নিত। কুন্তল সেটা কাকে দিত এবং সেটা শেষমেশ কার কাছে পৌঁছাতো? শেষমেশ কাকুর কাছে পৌঁছাতো। আর কাকু যেহেতু অভিষেক ব্যানার্জির লোক, আর ও অভিষেক ব্যানার্জির নাম করেই যেহেতু টাকাগুলো নিচ্ছে, সাহেব খুব চাপ দিচ্ছে, টাকাটা না দিলে ইন্টারভিউ এই ভেরিফিকেশান বন্ধ হয়ে যাবে, ইমিডিয়েট এই অমুক দিন টাকা পাঠাও, এই চাপগুলো আসতো। টোটাল ব্যাপারটা আমি যা দেখছি, মাস্টার মাইন্ড অভিষেক ব্যানার্জি। হতেই পারে না, মমতা ব্যানার্জি জানতেন না, এটা হতে পারে নাকি? হ্যাঁ, নাটের গুরু বলছি তো। এটা তাপস মণ্ডলের বলার কি দরকার? এটা জানে না এমন কে আছে? এটা জানে না এমন কেউ আছে? এটা সারা বাংলার লোক জানে, সারা ভারতবর্ষের লোক জানে। রক্ষক
নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভক্ষকের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানে। পেছনে প্রোটেক্টর মমতা, সামনে লুটেরা অভিষেক, সবাই জানে। এখন যা ইচ্ছে মানে এখন যেটা বলবেন, যার যা ইচ্ছে অভিযোগ লাগিয়ে দিয়ে যাচ্ছেন, কিন্তু এই বিষয়কেও জানিয়েছিলেন এই বিষয়টা লিখিত আকারে। আমি এটা তার ব্যাপার, কি বলছেন এখন তার দায়িত্ব কে নেবে? তিনি একটা ইচ্ছে হলো বলে দিলেন, তা নিয়ে কোনো মন্তব্য করবো না। দেখুন, তাপস মণ্ডল যে অভিযোগটা করছেন সেটা তো নতুন কিছু নয়, তবে অভিযোগে অভিযোগ হয়ে গেছেন, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা ঠাড়ে ঠোড়ে আসছিল, এখন সরাসরি উচ্চারিত হচ্ছে। একদিন হয়তো হতোই, আরে কে না জানে, বিনাশকালে বুদ্ধিনাশ, চাণক্য সেই কবে লিখে দিয়ে গেছেন, মনসা চিন্তিতং কর্ম বচসা না প্রকাশয়েত। ভবিষ্যৎ পরিকল্পনা কারোর কাছে প্রকাশ করতে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দাঁড়িয়ে ডিজে বাজানোর হুঙ্কার দিয়ে বসেছিলেন, এবার সেই হুঙ্কারের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তো আইনের ডিজে, সেটা যে এই কালের মন্দিরার মতো বাজবে একটা সময়, সেটা কি যখন বলেছিলেন তখন অভিষেক ভেবেছিলেন না ভাবতে পেরেছিলেন? হুঙ্কারের হামলা, মানে মামলা আর কি, তার কণ্ঠস্বর পর্যন্ত পৌঁছেছে। মানে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য তাকে বারবার ডেকে পাঠানো হচ্ছে বা ডেকে পাঠানো হবে, এটা কি অভিষেক কখনো ভাবতে পেরেছিলেন? ভাবতে পেরেছিলেন যে ওই ডিজে মন্তব্যের বাঁকিয়ে চুরিয়ে ব্যাখ্যা করে পার পাবেন না? এবার দেখুন, তিনি যদি ভেবেও থাকেন, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কণ্ঠস্বরের নমুনাটা সংগ্রহ যদি হয়ে যায় তাহলে সেটা তো থেকে যাবে, আর্কাইভে থেকে যাবে। নিয়োগ দুর্নীতির কোনো দুর্নীতিতে বা অন্য কোনো বিষয়ে, অন্য কারোর কোন ফোন, কোন বিষয়টা এখন সিবিআইডির কাছে রয়েছে সেটা তো কেউ জানে না, কি আছে আর কি। ওই কাকুর গলা যে নেওয়া হয়েছিল সেটা তো একটা ফোনালাপের জন্য। এবার কোনো একটা ওরকম অডিওর সঙ্গে যে সেই নমুনাটা মিলিয়ে দেখা হবে না, এরকম ব্যাপারে কি নিশ্চিন্ত হতে পারছেন না তিনি? আর এই ভয়েই কি অভিষেক বারবার আদালতে ছোটাছুটি করছেন যাতে তার গলার স্বর এইভাবে নথিভুক্ত না হয়ে যায়? তিনি কিন্তু নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলছেন এর মাধ্যমে। তিনি সোশ্যাল মিডিয়ায় পেশি প্রদর্শন করতে পারেন, কিন্তু কণ্ঠস্বর রেকর্ড করতে পারেন না। ডায়মন্ড হারবার মডেলেও তো দুর্নীতি ধরা পড়তে শুরু করে দিয়েছে। তার যে বহুল প্রচারিত সেবাশ্রয় মডেল, যেটার মাধ্যমে তিনি গোটা রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থাকে একদিকে ফেলে রেখে তার উদ্যোগে যে একটা নতুন মডেল, নতুন রাস্তা তৈরি হচ্ছে, মানে সরকারকে দিশা দেখানোর কাজটা শুরু করেছিলেন। এবং যাতে এমন ব্যবস্থা করেছিলেন, তার বক্তব্য অনুসারে মানুষজন এই আশ্বাস পেতে শুরু করেছে যে ঠিকঠাক চিকিৎসা পেতে গেলে তার কাছেই আসতে হবে। এবার সেটা ওই মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তার সরকারি চিকিৎসা ব্যবস্থার থেকে মানুষজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের ক্যাম্পে আসবেন, এটাই মূল লক্ষ্য ছিল। অর্থাৎ মমতা শিবির থেকে তারা অভিষেক শিবিরে আসবেন, এটাই মূল লক্ষ্য ছিল কিনা সেটা তো পরের কথা। তখন ঢাকঢোল পিটিয়ে সেটাই তো প্রচার করা হয়েছিল যে ওই হাসপাতালের আউটডোরে কোনো রুগীই নেই, আর এখানে সেবাশ্রয়ের শিবিরে কী পরিমাণ ভিড়, উপচে পড়ছে, লাইন পড়ে গেছে। ফল জানেন কি? এখন সেখানে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছিল। দেখুন, আমরাও সেই সময় ভেবেছিলাম একটা কথা, খুব সহজ সাধারণ বিষয়, নিজেদের মধ্যে কেউ যদি লড়াই করতে গিয়েও, মানে একটা বলশেবিক প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েও কেউ যদি সাধারণ মানুষের জন্য কিছু করেন, দু চারটে সাধারণ মানুষ যদি একটু বাড়তি চিকিৎসা পায়, তার সাথে একটু ওষুধপত্র পায়, খারাপ কি? করুক না লড়াই, যত নিজেদের মধ্যে লড়াই করবে এবং তার ফলে সাধারণ মানুষের যদি বেনিফিট হয়, সুবিধা হয়, হোক না, আপত্তি কোথায়? কিন্তু এখন কি দেখছি জানেন? সর্ষের মধ্যেই তো ভূত। সেই চিকিৎসা তো চিকিৎসাই ছিল না, ওই চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠতে শুরু করেছে। কেউ বলছেন স্নায়ুর চিকিৎসা করাতে গিয়ে সুগারের ওষুধ পেয়েছেন, কারোর পায়ের সমস্যায় ভুল চিকিৎসা হচ্ছে বলে শোনা যাচ্ছে। কেউ বলছেন ওখানে চিকিৎসা করিয়ে কিডনি খারাপ হয়েছে। এবার অভিযোগ
সব অভিযোগই হয়তো প্রমাণ সাপেক্ষ, কিন্তু এই যে অভিযোগগুলো উঠছে সেগুলো ওঠারও তো একটা বাস্তবসম্মত কারণ রয়েছে, জায়গা রয়েছে, উড়িয়ে তো দেওয়া যাচ্ছে না। কেন জানেন? কারণ সেবাশ্রয়ে কারা ডাক্তার ছিলেন সেটা তো এখন জানা যাচ্ছে। অভিষেকের সেবাশ্রয় শিবিরে নাকি হোমিওপ্যাথ আয়ুর্বেদিক চিকিৎসকদের দিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা করানো হতো। দেখুন, হোমিওপ্যাথ চিকিৎসককে দিয়ে যদি হোমিওপ্যাথি করান, আয়ুর্বেদদের দিয়ে যদি আয়ুর্বেদিক চিকিৎসা করান, কিচ্ছু বলার নেই। সেই চিকিৎসা যিনি নেবেন সেটা তার সিদ্ধান্ত। কিন্তু যদি হোমিওপ্যাথ বা আয়ুর্বেদিক চিকিৎসককে দিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা করানো হয়, এই অভিযোগটা সত্যি হলে এটা তো গর্হিত অপরাধ। এটা তো সেক্ষেত্রে হাতুড়েদের অ্যাপ্রন পরিয়ে রোগী দেখানোর সমতুল্য, এবং সেটাও নাকি হয়েছে। এই অভিযোগটাই তো বিজেপি নেতা অভিজিৎ দাস ববি তিনি তুলেছেন এবং সোজা কথায় অভিষেকের ফানুসে পিন ফোটাচ্ছেন। সেবাশ্রয় নামেই সেবাশ্রয়, কিন্তু আদৌ সেই সেবাশ্রয়ে সেবা মানুষ পেয়েছে কিনা তা তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে। হোমিওপ্যাথ আয়ুর্বেদ চিকিৎসককে দিয়ে অ্যালোপ্যাথিক চিকিৎসা, হাতুড়েদের সাদা অ্যাপ্রন পরিয়ে বড় ডাক্তার সাজিয়ে প্রতারণা, সেবাশ্রয় নাকি মিথ্যার আশ্রয়? যেমন এই সেবাশ্রয়ে যে ডাক্তাররা ডিউটি করতো প্রত্যেক দিন 200 থেকে 300, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম 5 থেকে 10% ছিল MBBS পাস করা ডাক্তার, এবং 90% ডাক্তার ছিল আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি বা ডেন্টালের ডাক্তার, এবং কিছু MBBS এর স্টুডেন্ট ছিল। বুধবার বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। দেশ জুড়ে পালিত হয় চিকিৎসক দিবস, যে চিকিৎসকদের মূল ব্রত সেবা। চিকিৎসক দিবসে সেই সেবা নিয়েই সামনে এলো ভুরি ভুরি প্রতারণার অভিযোগ। হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি নয়, পুরোটাই এলোপ্যাথারি, যা খুশি, পুরোটাই ছিল বিজ্ঞাপন। ভোটের স্বার্থে লোক দেখানো সেবাশ্রয় খুলে জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয়ের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুলে বিষ্ণুপুর থানায় নালিশ বিজেপি নেতা অভিজিৎ দাসের। এই যে সেবাশ্রয়ের নামে অভিষেক ব্যানার্জি যেভাবে এখানকার ব্লাফবাজি করেছে, ভুলভাল লোককে ওষুধ দিয়েছে, কি ওষুধ, কোন কোম্পানির ওষুধ, সেগুলো এক্সপায়ারি কিনা, আর সেগুলো মানে পুরো মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, তারা জানবে কি করে? তাদের ফোর্সফুলি আসতে বাধ্য করেছে তৃণমূলের নেতা নেত্রীরা। শুধু তাই নয়, সমস্ত চিকিৎসাবিধি ও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ওই ক্যাম্পে ব্যবহার করা হয়েছে আধুনিক মেডিকেল সরঞ্জাম। যন্ত্রাংশ ম্যাক্সিমাম CMOH বা SDO বা DM অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকেই আনা হতো ম্যাক্সিমামটা, এবং কিছু কিছু জায়গায় লোকাল প্রাইভেট নার্সিংহোমকে হয়তো বলে বা জোর করে বা CMOHকে দিয়ে বলিয়ে বাধ্য করতো আনতে। সেবাশ্রয় বেনিয়মের খবর প্রথম দেখিয়েছিল TV9 বাংলায়। সাতগাছিয়ার ছোট্ট কৃতি বিরল রোগ অর্টারিও ভেনাস ম্যালফরমেশনে আক্রান্ত। সরকারি হাসপাতাল জানায় ওই চিকিৎসার অনেক খরচ, রাজ্যের বাইরে যেতে হবে। অনেক আশা নিয়ে কৃতির বাবা মা ছুটে গিয়েছিলেন সেবাশ্রয়ের ক্যাম্পে। তৃণমূল সাংসদ নিজে দেখা করেন, সঙ্গে প্রতিশ্রুতি, কিন্তু কৃতির কপালে চিকিৎসার বদলে জুটেছিল প্রতারণা। কথার বানে উন্নয়নের তীর মারতেন তৃণমূলের তথাকথিত যুবরাজ, কিন্তু তাঁর কথা যে ভাঁওতা সেটা তৃণমূলের সাম্রাজ্যের পতনের পর একে একে প্রকাশ পাচ্ছে। যুবরাজ বৃত্তান্ত তো শুনলেন, এবার একটু দেবরাজ বৃত্তান্তে আসি। দেবরাজ চক্রবর্তী যুবরাজের একান্ত অনুগত, সুদর্শন এবং রাজারহাট গোপালপুরের সেই অর্থে পেশিহীন বাহুবলী। চেহারাটা দেবরাজ ইন্দ্রের মতো, কিন্তু তার বিরুদ্ধে 12টা অভিযোগ রয়েছে, ভাবতে পারেন। তার মধ্যে 8টাতে কেস চলছে। পালাবদলের পর বেশ কয়েকবার পুলিশ ডাকাডাকি করেছিল, আদালতে রক্ষা কবচ পাননি, চেয়েছিলেন, তারপর যথারীতি গ্রেফতার হয়েছে। এবার যে মামলাগুলো হয়েছে তাতে তোলাবাজি, গুন্ডামি, এইগুলো সব আছে। মানে এগুলো দেখে কেউ বলতে পারেন যে এই মামলাগুলো নেই, এরকম নেতা তো তৃণমূলে পাওয়াটা বিরল ব্যাপার। সে যাক, কিন্তু মামলার মতো এগোবে, এটা নিয়ে আমাদের মাথা না ঘামালেও চলবে, ওটা দেখার দায়িত্ব যাদের তাদের। প্রশ্নটা অন্য, দেবরাজ আবার কালীঘাটের লিঙ্ক পুলিশের কাছে শেয়ার করে দেবেন না তো? এই সম্ভাবনা তো রয়েছে। কেন বলছি? মেদিনীপুরের পরাজিত বিধায়ক সুজয় হাজরা, তিনি দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে অভিষেকের আত্মসহায়কের নাম বলে দিয়েছিলেন। তার জেরেই তো অভিষেকের বাড়িতে CID অভিযান হয়ে গেছিল। এটাই তো এখন তৃণমূলের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঘরের ইঁদুরগুলোই বেড়া কেটে দিচ্ছে। এই মহুয়া মৈত্রের কেসটাই দেখুন না, তিনি কাল কালীগঞ্জে মিটিং করছিলেন। হ্যাঁ, এটা ঘটনা যে তার আগে তিনি ডিম বাহিনীকে চ্যালেঞ্জ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, অনেকটা ওই
আবেল মুঝে মার গোছে স্টাইলে আর কি লোকজন বলছে আর কি, কিন্তু কালকে তো সেটাই ঘটে গেছে। যা বলা হয় তাই যে ঘটে সেটা তো সবসময় দেখা যায় না, কিন্তু ঘটেছে তো। কাল কালীগঞ্জে বহুতল বাড়ির 3 তলার ওই খোলা জানলা দিয়ে ডিম বাহিনী ডিম, গোবর, কাদা, পচা সবজি সব চালান করে দিয়েছে। মহুয়া কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোকে ভিডিও করেছেন এবং সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে অভিযোগ করেছেন এগুলো নির্ঘাত বিজেপির কাজ। তথ্য প্রমাণ সব পেশ করেছেন এবং বিজেপি যথারীতি এর কোনো দায়িত্ব নিচ্ছে না। এটা তো রাজনৈতিক কচকচি, কে ওর বিরুদ্ধে অভিযোগ তুলবে, ও সেই অভিযোগ অস্বীকার করবে, এগুলোই স্বাভাবিক, এগুলোর মধ্যে ঢুকছি না তাই জন্য। কিন্তু যেটা তাৎপর্যপূর্ণ, মহুয়া মৈত্র ফের একবার সোশ্যাল মিডিয়ায় এসছেন এবং ক্ষোভ উগড়ে দিয়েছেন দলের জেলা নেতৃত্বের দিকে। তার মিটিংয়ের সময় জানলা লক্ষ্য করে যখন ওই টিপ প্র্যাকটিস চলছিল, তখন নাকি সেই ডিম আক্রমণ থেকে কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। এবার এইভাবে নিরাপত্তার অভাব বোধ করে বা দল তাকে নিরাপত্তা দিতে পারছে না, ফলে সেই দলে থেকে তিনি কীভাবে কাজ করবেন বা থাকবেন, এটা ভেবে মহুয়া মৈত্রের যদি দম বন্ধ হয়ে আসে বা নিরাপদ আশ্রয়ে যাবার আগ্রহ জন্মায়, তার অবশ্য সম্পূর্ণ অধিকার তার আছে বলেই ধরতে হবে। ওরা আসেনি, ওরা আর যেই লোক এখানকার রিঙ্কু সভাপতি যারা যারা তৃণমূল কংগ্রেসের এতদিন খেয়েছো পড়েছো তোমার তৃণমূল কংগ্রেসের দলকে সামনে রেখে যারা রাজা হয়েছে দলকে সামনে রেখে, আজকের দিন তারা আমাকে খবর পেয়ে বলছে যে আমরা এখান থেকে আমরা যাইনি, ঝামেলা হবে জানি, নিশ্চয় বিজেপি ওখানে কিছু একটা করবে, তোদের আগে খবর দিয়েছে? হ্যাঁ, বিজেপি কিছু একটা করবে, সব তো বাঘের বাচ্চা। কোথায় তোমরা সবাই? 13টা অঞ্চল সভাপতি দলকে সামনে রেখে সবাই এতদিন, বললাম না ঢ্যামনা নেতা, কোনো ভুল বলিনি আমি, বাস্তব কথা বলেছি আমি। কোথায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি আমি, ইস্পার কি ওসপার চিনে রাখেন। দেখুন, মহুয়া মৈত্রের অভিমান হওয়ার কিন্তু পূর্ণ অধিকার আছে, শুধু দলীয় কর্মীদের প্রতি নয়, মানুষের প্রতিও। তিনি ঘরের মধ্যে মিটিং করছিলেন, জানলা দিয়ে ডিম ঢুকছে, অথচ দেখুন শওকত মোল্লাকে ক্যানিংয়ের জীবনতলায় আজ প্রকাশ্য রাস্তায় হাঁটানো হয়েছে। মানুষের ভয় ভাঙানোর জন্যই হয়তো হাঁটানো হয়েছে, মাচ্চোর গান বেজেছে, কিন্তু কই নাগালে পেয়েও কেউ তো ডিম মারেননি। শওকত আবার মানুষের উদ্দেশ্যে হাতও নেড়েছেন। তিনি হয়তো ভেবেছেন ডিম যখন ছুটছেন না তখন হাতটা নাড়া যায় আর কি, হয়তো সেই জন্যেই হাত নেড়ে তাদের কোথাও গিয়ে একটা সম্বোধন করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিমের ঘায়ে প্রায় ধরাশায়ী হয়ে গেছিলেন, বাড়িতে টিনের পর্দা বসিয়েছেন, বাড়ির আর গাড়ির বাইরে বেরোচ্ছেন না, কিন্তু সেখানে শওকত তো মানুষের মধ্যে বীর দর্পে হাঁটলেন, হাত নাড়লেন, কেউ ডিম ছুড়ল না, কেউ ধরাশায়ী করার চেষ্টা করলো না। এটা দেখে কারুর মনে হতে পারে এটার মধ্যেও একটা ষড়যন্ত্র আছে, জানেন তো। অবশ্য ধরাশায়ী অন্য জিনিস হয়েছে, আক্রান্ত অন্য জিনিস হয়েছে। মাতলা নদীর চরে শওকতের ছেলের ওই 5 স্টার ক্যাফে, সেটা বুলডোজার একদম গুড়িয়ে দিয়েছে, আর তাতেই তো আরেকটা দুর্নীতি ধরা পড়েছে। সরকারি ত্রিপল লাগানো হয়েছে ক্যাফের ছাদ ঢালাইয়ে, মানে হয়তো বিষয়টা খুব ছোট্ট ভাববেন, কিন্তু যে সাধারণ মানুষের ঝড় জল বৃষ্টিতে মাথার উপরের ছাদটা সরে যায়, তাদের কাছে এই ত্রিপলগুলো কিন্তু পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আচ্ছাদন। অরণ্যের কূলে মিশল মাটিতে, ঝুলল সরকারি ব্যানার, লেখা পশ্চিমবঙ্গ সরকারের জমি। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের বেআইনি ক্যাফে। বাবা শওকত মোল্লা আপাতত একাধিক অভিযোগে গারদে, কিন্তু শওকত যখন তৃণমূল বিধায়ক ছিলেন সেই সময় ক্যানিংয়ের মৌখালিতে মাতলা নদীর চর চুরি করে বেআইনি ক্যাফে তৈরি করেছিলেন তার ছেলে ইমরান মোল্লা। ভাঙাই উচিত, সে নাকি কয়েক বিঘা সে নাকি নদীর ভেতরে রিসর্ট বানিয়ে নিয়েছে। বাপের জমিদারি তো আর নেই, তাই ভাঙতে হবে। এরা নদীর গতিপথ পাল্টে দেয়।
রাজ্যে পালাবদল হয়েছে, যে কোনো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এই পরিস্থিতিতে সব নথি খতিয়ে দেখে বেআইনি ক্যাফে ভাঙার নির্দেশ দেয় জেলা প্রশাসন, কিন্তু নির্দেশ মতো ক্যাফে না ভাঙায় বুলডোজার এনে বেআইনি ক্যাফে ভেঙে দিল প্রশাসন। একটা ইলিগাল কনস্ট্রাকশন ছিল, সেটা আমাদের এসডিও কোর্টে সেটা নিয়ে কমপ্লেন হয় এবং তারপরে হিয়ারিং হয়, তারপরে একটা সার্টেন টাইম পিরিয়ড দেওয়া হয় ওনাদেরকে এটাকে নিজে থেকে ডেমোলিশ করে নেওয়ার জন্য। সেই টাইম পিরিয়ড ওভার হয়ে গেছে, আমরা সরকারি নিয়ম মেনে ডেমোলিশন করছি আছি। ক্যাফে ভাঙতেই দেখা গেল শওকতের ছেলের ক্যাফে তৈরিতে ব্যবহার করা হয়েছিল সরকারি ত্রিপল। কংক্রিটের ছাদ তৈরির সময় ব্যবহার করা হয় বিশ্ব বাংলা লোগো দেওয়া ত্রিপল। 50 টাকা ত্রিপলের কেজি, সেই ত্রিপলও সরকারি ব্যবহার করেছেন। মানে একে জানতাম যে একটা মানুষ একটা লেভেল থাকে। শওকত মোল্লায় মাছ চোর, এতে লেভেলেই রাখেনি, ও প্রমাণ করে দিল যে সত্যিকারের মাছ চোর ছিল। মাছ চুরি, নদীর চর চুরির অভিযোগ তো আগেই উঠেছিল, এবার চর বুঝিয়ে ক্যাফে তৈরিতেও সরকারি ত্রিপল ব্যবহার। তাহলে কি ক্যাফের কংক্রিটের নির্মাণেও সরকারি প্রকল্প থেকে চুরি করা ইট, বালি, সিমেন্ট ব্যবহার করা হয়েছে? আর যেদিন মৌখালীতে শওকতের ছেলের ক্যাফে ভাঙা হলো, সেদিনই কয়েক কিলোমিটার দূরে জীবনতলায় শওকতকে রাস্তায় হাঁটালো পুলিশ, আর মাইকে বাজলো মাছ চোর গান। দেখুন, এই নতুন বাংলায় মানে ভোট পরবর্তী বাংলায় যেখানেই বিশ্ব বাংলা দেখা গেছে সেখানেই তো ভাঙচুর চলেছে, এটুকুনি আমরা বুঝেছি। তো এই শওকত মোল্লা আজকে হয়তো ভাবছেন যে কী কুক্ষণে এই ত্রিপলগুলো ব্যবহার করেছিলেন, ওই যে ঢালাইয়ের গায়ে বিশ্ব বাংলা স্ট্যাম্পটা পড়েছিল, তাই জন্যেই হয়তো বুলডোজার চললো তার এই সাধের ক্যাফেতে। এবার দেখুন, উত্তরপ্রদেশে যখন বুলডোজার চলতো বাংলায় তখন আলোচনা হতো। বাংলায় বুলডোজার সেটা কিন্তু তখনই আলোচনা বা বিতর্কিত হয়েছে যখন তা হকারের স্টলে চলেছে, কিন্তু যখন তৃণমূলের নেতাদের অবৈধ নির্মাণে বুলডোজার চলছে মানুষ কিন্তু সেলিব্রেট করছে। ইছামতির তীরে অবৈধ গেস্ট হাউসগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে টাকি অঞ্চলে, আর সেখানে সাধারণ মানুষ লাড্ডু বিলি করে সেলিব্রেট করেছে। এটাই হচ্ছে মানে এই দুটো ছবিরই একটা আলাদা আলাদা চরিত্র। আসলে বাংলার রাজনীতির রঙ্গমঞ্চেও বুলডোজার একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠছে ক্রমশ। যোগী আদিত্যনাথকে বুলডোজার বাবা বলা হয়। এবার শুভেন্দু অধিকারী তিনি বুলডোজার দাদার বিশ্লেষণ কেউ করবেন কি না এটা জানি না, কিন্তু এটা আপাতত তিনি আবার এই বিশেষণটা নিতে চাইবেন। মানে বাংলার রাজনীতির রঙ্গমঞ্চেও বুলডোজার কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠছে।